যখন তাসিম ভাই কথা বলছিলাম আমরা মুঠোফোনে, তখন যে কিছু কথা হচ্ছিল বাষ্প নিয়ে, বাষ্পিত হওয়া। আজকে আবহাওয়াটাও সেরকম, যে মেঘ দেখতে পাচ্ছে, মেঘ এরই মধ্যে ঝরে পড়েছে কোনো কোনো জায়গায়, এখানেও পড়েছে। তা আপনার এই যে অনেক বাষ্প জমে আছে বলছিলেন, সেই বাষ্প যদি একটু ঝরিয়ে ফেলেন। আসলে আমরা তো একটা কঠিন সময় পার করছি, শুধু আমাদের দেশের আমরা না, সারা পৃথিবীতে প্রতিটা মানুষই যার যার জায়গায় খুব কঠিন সময় পার করছি। তার মাঝেও আমাদেরকে শক্ত থাকতে হবে। আমাদের একটা হয় না যে পুটিং আপ আ ফেস, একটা কথা আছে না, মানে আমরা যেহেতু মিডিয়ায় কাজ করি প্রতিনিয়ত, হয়তো এখন টিভিতে কম আসি, অনলাইনে তো অ্যাটলিস্ট মানুষ আমাদের দেখে, আমাদের প্রতিনিয়ত যেভাবে উপস্থাপন করি আমরা নিজেদেরকে, অ্যাজ ইফ আমাদের লাইফেরও সব ঠিক আছে, আমরাও খুব শক্ত আছি, কিন্তু আসলে সেটা তো দৃশ্যত। কিন্তু একটা সময় মনে হয় যে আসলে যদি এরকম পজিটিভিটির ফেরিয়ালা হয়ে পজিটিভ কথা বলতেই থাকি, ইন এ ওয়ে অনেস্ট থাকছি না। সো সেদিন যখন ফোন দিয়েছিলেন, ওরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। গানের জগতে বিভক্ত দুটো অংশ, তারা ঝগড়া করছে অনলাইনের বাইরে। অভিনয় জগতে দেখা যাচ্ছে ডিরেক্টররা, অ্যাক্টররা দুটো তিনটে ভাগ হয়ে গেছে, তারা ঝগড়া করছে, সেটা কন্টেন্ট কেমন হবে সেটা নিয়ে, সিন্ডিকেশন সব কিছু নিয়ে। সো ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ঘটছিল, সেগুলো ওই দিনই একটু বদর করছিল। এই জন্যই হয়তো আপনার সাথে ফোনে আমি একটু বাষ্পটা বেশি দেখিয়ে ফেলেছি। বাট ওইটাই কথাটা হচ্ছে যে প্রতিনিয়ত ভালো কথা, পজিটিভ কথা বলতে বলতে একটা সময় মনে হয় যে সবসময় তো মনের মাঝে আসলে কি আমরা কিছু আড়াল করছি কিনা, সেটাই। সো আজকের ইন্টারভিউতে সেজন্যই বলেছিলাম যে আপনি যাই প্রশ্ন করবেন কিছু আড়াল করবো না, যদি মন খারাপ থাকে তাহলে মন খারাপের উত্তরই দিয়ে দেবো। না কিন্তু এই যে আসলে এই যে আমরা যে সময়টায় পার হচ্ছি, পুরো এই গোলকের অবস্থা দেখে মনে হচ্ছিল যে আমরা এখন আবার এই যে নতুন পৃথিবী আসবে, নতুন যে স্বাভাবিক জীবন আসবে, সেখানে যে আমরা আগের যে ভুল ত্রুটিগুলি ছিল সেখান থেকে নিজেদেরকে সরিয়ে আনবো, এই যে আড়াল করার বিষয়টা থেকে আমরা একটা সাম্য, সত্য কথা, মানে একটা শুদ্ধাচারের দিকে আসবো। সেই জায়গায় কিন্তু আমরা এই যদি আমি আমাদের এখানকার মার্চের কথাও যদি ধরি, মার্চ থেকে জুলাই আগস্ট, আমাদের মধ্যে কি সেই পরিবর্তন আসলো ব্যক্তি জীবনে, সার্বিক আমাদের সার্বিক জীবন যাপনে? আমার মনে হয় যে এখনও আমরা ওই ক্রাইসিসের মুহূর্তটা ক্রস করিনি। সো এখনও আসলে আমরা বলতে পারছি না আমাদের মাঝে আসলেই সেই পরিবর্তনটা আসলো কি না। বাট জীবিকার তাগিদে কিন্তু আমাদেরকে বদলাতে হবে, আমাদের নিজের জন্যেই। জীবন জীবিকার তাগিদে বদলাতে হবে কেন? একটা সময় আমরা খুবই আইসোলেটেড জীবন কাটিয়েছি। আমাদের মনে হচ্ছে যে আমি ভালো থাকলেই আমরা ভালোই আছি, আমরা দ্বীপচরে ছিলাম। কিন্তু আমরা এবার রিয়েলাইজ করেছি আপনি যতটাই সুবিধাভোগী মানুষ হন না কেন, আপনি আসলে সবাই এক কাতারে আছেন। এখন চাইলেই কিন্তু একটা মানুষ, বেশিরভাগ মানুষ বাইরে চিকিৎসার জন্য যেতে পারছে না। আমরা অহরহ উদাহরণ দেখছি যে বনেদি পরিবারের মানুষ, তারাও কিন্তু আসলে অনেক কষ্ট নিয়েই চিকিৎসা সেবাটা নিতে হচ্ছে। দেশের ভিতরেও আপনি দাবি করলে নিবিড় পরিচর্যা কেন্দ্র পাচ্ছেন না। এক্স্যাক্টলি এই কথাটাই। সো এখন কিন্তু ভাবার সময় এসছে যে আমাদের নিজের জন্যই এবং আশেপাশের মানুষের জন্যই আমাদেরকে আসলে ঠিক ডিসিশন নিতে হবে, বদলাতে হবে। আমি কয়েকটা খুব ভালো ইন্টারভিউ পড়েছি, খুবই বড় বড় ব্যবসায়ী, তারা বলেছেন যে আমরা এতদিন অনেক বড় ভুল করেছি, আমরা হাজার হাজার কোটি টাকা এই ইন্ডাস্ট্রি করেছি, কিন্তু আমাদের সবচাইতে প্রয়োজন যেটা, আমাদের স্বাস্থ্য খাতকে কিন্তু আমরা ডেভেলপ করিনি। আমার ওনার ইন্টারভিউটা খুব ভালো লেগেছে। এই কারণে আমরা সবাই করি কি, একে অপরকে দোষারোপ করি, এই মন্ত্রণালয় এই ভুল হয়েছে, সরকার এই ভুল করেছে, এই প্রাইভেট সেক্টর এই ভুল করেছে, কিন্তু আসলে সমষ্টিগতভাবে কিন্তু আমাদের সবারই ভুল ছিল। আমরা সঠিক জায়গায় কিন্তু মনোনিবেশ করিনি। এখন আমাদের বুঝতে হবে যে আসলে খাদ্যশস্যর যোগান, আমাদের চিকিৎসা সেবা, এইসব জায়গায় আসলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আমি একা ভালো থাকলে হবে না। মানে ওই ভাবনাটা কখনো আসেনি যে আমি একটু হাঁচি দিলাম, আমি সিঙ্গাপুর ব্যাংকক চলে যাচ্ছি, কিন্তু আমি আসলে একসময় যেতে পারবো না, আমাকে চট্টগ্রাম বা ঢাকাতেই থাকতে হবে। এক্স্যাক্টলি। আমরা আসলে সবাই এত লোভী হয়ে পড়েছিলাম যে আমাদের সবাইকে সিঙ্গাপুর যেতে হবে। এই জন্য আমি যদি আমার পরিবারের সিঙ্গাপুরে যাওয়ার নিশ্চয়তাটা দিতে পারি তাহলেই মনে হয় আমি সফল। কিন্তু আমরা কিন্তু এখন এই প্যান্ডেমিক আমাদের বুঝিয়েছে যে আসলে এই যে সেলফিশ মতাদর্শ নিয়ে যে আমরা
ক্যাপিটালিজমে বড় হচ্ছি, এটা আসলে যে ঠিক না, এটা যে কত নড়বড়ে আমরা কিন্তু বুঝেছি। সো আপনি যখন প্রশ্নটা করলেন যে আমরা কি আসলে বদলে যাচ্ছি কি না, এটা এখনও আমরা বলতে পারবো না। যখন প্যান্ডেমিক চলে যাবে আমরা আবার সুন্দর একটা হ্যাঁ, পৃথিবী এখনো পাবো। ওই বোধের জায়গাটা আসেনি যে আমরা আসলে সংকটের মুখোমুখি হয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন যদি আমরা একই এই চিন্তাধারায় একইভাবে কথা বলতে পারি তাহলে হয়তো আমরা বদলে গেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। কিন্তু আশেপাশে যা দেখছি আমি বিশ্বাস করতে চাই যে আমরা বদলাচ্ছি। হ্যাঁ, প্রতিটা দেশেই কিছু ডমিনেন্ট ট্রেট থাকে কালচারে। আমাদের দেশেও কিছু ডমিনেন্ট ট্রেট আছে যেগুলো আমরা চর্চা করি, তার মাঝে ভালো ব্যাপার আছে, খারাপ ব্যাপার আছে। যেমন আমাদের সংস্কৃতিতে আমরা গুরুজনদের শ্রদ্ধা করি, এটা খুবই ভালো একটা ব্যাপার। আমার মনে আছে আমি যখন যুক্তরাষ্ট্রে MBA করতে গিয়েছিলাম, আমার প্রথম সেমিস্টারে বেশ কয়েকটা ধাক্কা খেয়েছিলাম। প্রথম ধাক্কাটা ছিল আমাদের ক্লাসে প্রায় শখানেক স্টুডেন্ট গ্যালারিতে বসে ক্লাস, 3 ঘন্টার ক্লাস, সন্ধ্যায় ক্লাস। ক্লাসের মাঝখানের ব্রেকে সবাই বাইরে যেয়ে হয়তো ধূমপান করতো। ওই প্রথম দেখলাম যে যারা ধূমপান করে তারা বাইরে যেয়ে ফ্যাকাল্টি মেম্বারের সাথে, টিচারের সাথে ধূমপান করছে। সো আমার মনে হলো যে এটা তো ইজ নট রাইট। আমার পয়েন্ট অফ ভিউতে, আমি যে সংস্কৃতিতে বড় হয়েছি, এটা ঠিক না, এটা আমার ভালো লাগেনি ঘটনাটা। সো কিন্তু ওই রুমে যারা ছিল তাদের কাছে কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক মনে হয়নি। আমরা যারা হয়তো ইন্টারন্যাশনাল মুসলিম কান্ট্রি থেকে গিয়েছি আমাদের হয়তো মনে হয়েছিল। আবার ওই একই ক্লাসে সেমিস্টার যখন মিড টার্ম এক্সাম হচ্ছে, শিক্ষক কোয়েশ্চেন দিয়ে গেলেন, বললেন যে তোমরা তো সবাই অনার কোড মেনটেন করো, সো আমি 3 ঘন্টা পরে আসবো, আবার দেখা হবে। উনি ক্লাস থেকে বেরিয়ে চলে গেলেন। গ্যালারিতে সবাই বসে আছে, সবার ল্যাপটপ আছে, বই খোলা আছে, ফোনে তো ইন্টারনেট আছেই, এবং ক্লাসে কোনো ইনভিজিলেশন তো নেই। কেউ কিন্তু একে অপরের সাথে কথা বললো না, কেউ কিন্তু তার বইটা খুললো না, কেউ কিন্তু অনলাইনে যে অ্যান্সার চেক করলো না। তারা কিন্তু জাস্ট পরীক্ষাটা দিল। আমি কিন্তু আরেকটা ধাক্কা খেয়েছিলাম, কারণ আমি যদিও খুব ভালো স্কুলে পড়েছি, খুব ভালো কলেজে পড়েছি, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাংলাদেশের, কিন্তু আমি আমার দেশের কালচারে আমি দেখেছি একটা ডমিনেন্ট ট্রেট আছে, টিচার না তাকালে আমরা কিন্তু দেখাদেখি করি, অন্তত কথাটা তো বলি, মানে একটু মানুষ অ্যান্সার মিলায় অথবা কিছু একটা। এই ব্যাপারটা আমরা খুব স্বাভাবিকভাবে নেই, কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমার দেশের মানুষ মনে করে যে একটু একটু পরীক্ষায় দেখা যায়, বেশিরভাগ মানুষ হয়তো মনে করে। এই ব্যাপারটাই যখন আবার আমার কোনো ফরেন ফ্রেন্ড জানবে, সে কিন্তু একইভাবে তাকাবে আমার দিকে যেভাবে আমি তাকিয়েছিলাম যখন দেখেছিলাম শিক্ষকের সাথে ধূমপান করা হচ্ছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তো আমরা যেটা করি, আমার মনে হয় অ্যাকালচারেশন শব্দটা, আমরা অন্য সংস্কৃতির বিভিন্ন ট্রেট অ্যাকোয়ার করি। সো আমার কেন যেন মনে হয় আমরা পাশ্চাত্যের সংস্কৃতির অনেক খারাপ ট্রেটগুলো হয়তো খুব সহজে আলিঙ্গন করতে চাই, কিন্তু ভালো ব্যাপারগুলো কিন্তু আলিঙ্গন করতে চাই না। গ্রহণ করার ক্ষেত্রে রুচির বিষয়টা কাজ করে কেমন, সেটা একটা প্রশ্ন আছে। সো আমি এই কারণে কথাটা বলছি, এইসব বিষয় নিয়ে কিন্তু একটু কথা বলতে হবে আমাদের। আমার যেটা মনে হয়, আমাদের চারিদিকে যে এত অস্থিরতার মূল কারণ হচ্ছে আমাদের মাঝে সহনশীলতাটা কম। আমাদের কালচারে এই সহিষ্ণুতাটা, ডমিনেন্ট ট্রেটটা একটু কম। সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, বিনোদনের ক্ষেত্রে হোক, সংবাদ মাধ্যমে হোক, ব্যবসায়িক ব্যক্তি পর্যায় পর্যন্ত, সব জায়গায় দেখবেন মেরুকরণটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা যে কোনো ইস্যুতে দ্বিধা বিভক্ত হয়ে যাই। কেউ কোনো একটা ভালো কাজ করতে চাইলেই কোনো না কোনোভাবে 5 মিনিটের মধ্যেই দেখবেন আরও 1000 মানুষ দাঁড়িয়ে যাবে যে এই কাজের পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, এটা নিশ্চয়ই খারাপ কিছু। সন্দেহ এবং বিভক্ত হওয়ার একটা মানে ন্যাচারাল একটা ট্রেট হয়ে গেছে আমাদের। সো আমি ওই কথাটাই আসলে আজকাল আমার যারা স্টুডেন্ট তাদেরকে অনেক বলেছি, আজকাল ইন্টারভিউতেও বলি যে আমাদের সংস্কৃতিতে অনেক ভালো কিছু আছে, আবার অনেক কিছু আছে যেগুলো আমাদের বদলাতে হবে। তার মধ্যে এটা খুব বেশি দরকার। আমাদের মতের পার্থক্য থাকবেই, দুটো মানুষ কখনোই এক হবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাকে বুঝতে হবে যে আপনার সাথে আমার মতের পার্থক্য থাকলেই যে আপনি আমার শত্রু তা তো না। আমিও আপনাকে শ্রদ্ধা করতে পারি, আপনিও আমাকে শ্রদ্ধা করতে পারেন। আমরা ডায়ালগের ভিত্তিতে একটা কমন গ্রাউন্ডে আসতে পারি। যুক্তির কাছে আমরা যেতে চাই না। যুক্তির কাছে তাহসান ভাই, যে আমরা ওই চরিত্রটার কথা আমরা যদি মনে করি, যে দেয়ালে দেয়ালে দেখেছি আমরা যে সুবোধ পালিয়ে যাচ্ছে, সুবোধ আটকে রাখা হচ্ছে, সেটা ভোরের অপেক্ষায় আছে। হ্যাঁ,
কিন্তু এই যে যখন এই কোভিড আসলো, করোনা আসলো, তখন আমাদের কাছে একটা মনে হচ্ছিল পৃথিবী জুড়ে এক ধরনের শুভবুদ্ধির উদয় হবে, একটা শুদ্ধাচার আসবে, পরিশোধিত হবে এবং সুবোধ ফিরে আসবে। আপনার মানে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে সুবোধ ফিরে আসবে। সুবোধ ফিরে আসবে এটা আমিও বিশ্বাস করতে চাই, কিন্তু সারা পৃথিবীতে ক্ষমতা আর অর্থবিত্ত যাদের হাতে কুক্ষিগত আছে, সত্য কথা বললে তারা যদি আসলে সৎসাহস না দেখায় বদলানোর জন্যে, তাহলে কিন্তু আসলে পুরো পৃথিবীটা বদলাবে না। আমাদের এই মুহূর্তে পৃথিবীতে দুটো সমস্যা সবচাইতে ইম্পর্টেন্ট সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো নিয়ে কি আমার দেশে কথা বলা হয়? সবচেয়ে বেশি বলা উচিত। একটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে যেভাবে পৃথিবী বদলে যাচ্ছে, এটা নিয়ে কি আমরা কথা বলি? মানে পৃথিবীর অসুখের কারণটা, পৃথিবীর অসুখের কারণটা কিন্তু আসলে আমার মনে হয় এটাই। আমরা যেভাবে করে, কারণ বিলিয়ন্স অফ বছর ধরে পৃথিবীতে আছে, আমরা এই গত 200-300 বছরে পৃথিবীটাকে যেভাবে ধ্বংস করছি, আমাদের কি রাইট আছে? সেটা তো রাইট নেই। এটা নিয়ে কথা যেরকম বলছি না, আরেকটা জিনিস নিয়ে কথা বলছি না, এই 200-300 বছরও সবচাইতে বেশি যেই ব্যাপারটা মানব সভ্যতাকে এফেক্ট করেছে সেটা হচ্ছে ডিসপ্যারিটি, ধনী আর গরিবের যে বৈষম্যটা। এইটা নিয়ে কি আমরা আসলে কথা বলছি? আমরা হয়তো যারা ধনী হচ্ছি তারা চ্যারিটি করছি আর অনেক কিছু করছি, কিন্তু আসল জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের দেশে অর্থনীতির চাকা নিয়ে আমরা অনেক কথা বলি, এবং অর্থনীতির চাকার যেসব মানদণ্ড আছে, সূচকগুলো জিডিপি গ্রোথ রেট, আনএমপ্লয়মেন্ট, সব দিকে কিন্তু আমরা মোটামুটি ভালোই করছি, কিন্তু আসলে কেন ভালো করছি সেটা কিন্তু বুঝতে হবে। যখন ধনী গরিবের তারতম্য অনেক বেড়ে যায়, তখন হয় কি, যারা আলট্রা রিচ তাদের গ্রোথটা এত বেশি হয়, সেটার প্রতিফলনটাই কিন্তু আবার অনেক সময় বাজারে চলে আসে। তো শুধুমাত্র কিন্তু জিডিপি দেখলেই হবে না, আমাকে দেখতে হবে ধনী গরিবের তারতম্যটা কেন, সম্পদটা আসলে কোন অংশে বেশি গেল, এই ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে হচ্ছে কিনা, এটা আমরা আসলে এই প্যান্ডেমিকের সময় রিয়েলাইজ করেছি। এই যে ধরেন বন্টনটা ঠিক হচ্ছে না, এটা নিয়ে যে আমাদের কথা বলতে হবে, চিন্তা করতে হবে, এটাই কিন্তু এখন মেইন ইস্যু। কারণ এই প্যান্ডেমিকের সময় ধরেন যে ঢাকা ছেড়ে কত মানুষ গ্রামে চলে যাচ্ছে, কেন যাচ্ছে? এই 2 মাসের খরচ সাস্টেইন করার মতো কি আমাদের ইকোনমি হওয়া উচিত ছিল না? ছিল তো। সো এই কথাগুলো আসলে, আমি একজন বিনোদন জগতের মানুষ, ব্যবসা প্রশাসনে পড়াশোনা করেছি, শিক্ষকতা করি, আমার চেয়েও বেশি বলা দরকার কিন্তু আপনাদের, সবারই বলা দরকার। এই যে ব্যবসাগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানে ছাঁটাই করছে, সেটা বাংলাদেশটা সারা পৃথিবীতেই ঘটছে। সেই জায়গা থেকে আমাদের অবস্থানটাকে আপনি কিভাবে দেখছেন, যে আমরা এখান থেকে উত্তরণ পাবো কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে ওই শুরুর গল্পতেই ফিরে যেতে হবে। ওই যে বললাম যে আমাদের দেশে আমরা ছোটোবেলা থেকেই দেখি যে পরীক্ষার হলে একটু দেখাদেখি করাই যায়, এটা তেমন খারাপ কিছু না। এই যে ছোটোবেলা থেকে আমাদের মাথায় এই জিনিসটা বসে গেছে, এই কারণে কিন্তু যখন একটা মানুষ কাজের জগতে আসে, সে কিন্তু মনে করে যে একটু দুর্নীতি করাই যায়। এই যে দুর্নীতির প্রতি আমরা যে খুবই একটা ল্যাকলাস্টার একটা অ্যাটিটিউড, এখান থেকেই কিন্তু আসলে আপনার প্রশ্নের উত্তরটায় আমি যাব, যে এখানেই আমাদের মূল সমস্যাটা। ধরেন বাংলাদেশের বাজেট 5 লক্ষ কোটি টাকার বেশি, মানে প্রত্যেক বছর এদেশে 5 লক্ষ কোটি টাকার বেশি খরচ হচ্ছে। তো এই খরচটা কেন হচ্ছে? কারণ এ দেশ চালাতে গেলে তো খরচ করতে হবে, প্রত্যেকটা মন্ত্রণালয় চালাতে গেলে তো খরচ করতে হবে, কিন্তু যিনি খরচ করছেন তিনি কিভাবে খরচ করছেন, এবং যাদের মাধ্যমে খরচ করছেন তারা কিভাবে খরচ করছেন, এর উত্তরটা যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ছোটোবেলায় ক্লাসরুমে যে আমরা দেখা দেখি, নকল করাকে হালকাভাবে দেখি, ওইটারই প্রতিফলন আমরা দেখব। আমরা দেখব যে যে যার জায়গায় কর্মক্ষেত্রে সহনীয় এবং অসহনীয় মাত্রায় কিন্তু দুর্নীতি করে যাচ্ছে। আমি কিন্তু একটা ভুল ধারণা আছে মানুষের, তারা ভাবে যে সরকারি অফিসগুলোতে দুর্নীতি হয়। বাংলাদেশে কিন্তু দুর্নীতি সব জায়গায় হয়, আমার তো প্রাইভেট সেক্টরে অনেক কাজ করতে হয়। আমাদের সেক্টরে দুর্নীতি অসম্ভব রকমের বেড়ে গিয়েছে। ধরেন একটা কর্পোরেট কেউ স্পন্সর করবে কোনো কিছু, যাকে স্পন্সর করবে তাকে কিক ব্যাক দিতে হয়। কোনো একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি থেকে কোনো ডিল আসবে, সেই অ্যাডভার্টাইজিং কোম্পানিকে একটা বাফার রাখতে হয়, এবং সেখানে পার্সেন্টেজের ব্যাপারগুলো আছে। সো সব জায়গাতে এই যে দুর্নীতির একটা প্রকোপ, এটাই কিন্তু মূল ব্যাপারটা। ধরেন দেশটা আসলে বদলাবে কিভাবে? ওই যে বললাম ধনী গরিবের তারতম্য কিভাবে আসবে। এই যে 5 লক্ষ কোটি টাকারও বেশি বাজেট, এটার যদি সঠিক বাস্তবায়ন হতে পারে, তাহলেই তো দেশ বদলে যাবে। আসলে আমাদেরকে আলাদা করে চ্যারিটি করা লাগবে না, আমাদেরকে আলাদা করে এমন কিছু করা লাগবে না, এইভাবেই দেশটা কিন্তু সুন্দর হতে পারে। জাস্ট আমাদের বুঝতে হবে যে
আমাদের একটু কম স্বার্থপর হতে হবে। আপনি বলছেন আমরা বিনোদন দিচ্ছি, আমরা সংস্কৃতির কথা বলছি, হুম। সুকথাগুলো আমরাই বলছি। হুম। তা আমরাই যদি এখানে থাকি তাহলে আমরা মানে সুবাতাস কিভাবে? এখন বইতে আমাদেরও দেখবো। দোষ আছে, সুবাতাসের কথাগুলো আমরা বলি না, হুম। আমরা শুধু দুস্থ শিল্পীদের নিয়েই নিউজ করি। হুম। সুবাতাসের কথাগুলা আমাদেরই বলতে হবে। হুম। যেরকম আমি মাঝে মধ্যে একটু বলি, যেরকম আমি যখন শিক্ষকতায় প্রবেশ করি তখন আসলে খুবই খারাপ সময় যাচ্ছিল মিউজিক ইন্ডাস্ট্রি, কারণ পাইরেসি এমন একটা জায়গায় চলে গেছে যে একটা গান ফ্রি দিতে হবে এরকম একটা অবস্থা। পুরনো হিট গানেরও রয়্যালটি আমরা পাই না, এবং নতুন গানগুলো আসলে মানুষের কাছে ফ্রি ডাউনলোড হচ্ছে, আমরা কোনো অর্থের যোগান পাচ্ছিলাম। সো আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি গান ভালোবাসি, আমি গান ক্যারিয়ার হিসেবে নিতে চাই, কিন্তু আসলে অনেস্টলি এটা আসলে ক্যারিয়ার হবে না। সো আমাকে আর কি আমি ভালোবাসি, শিক্ষকতা ভালোবাসি, আমার পড়াশোনায় আমি ভালো স্টুডেন্ট, সেটা আমি গ্রহণ করলাম। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আজকে কিন্তু ব্যাপারটা বদলেছে। কিভাবে বদলেছে সেটা নিয়ে কিন্তু আমরা কিন্তু খুব বেশি কথা বলি না। হয়তো আপনিও হয়তো জানেন না যে আজকাল কিন্তু সিঙ্গাররা কিন্তু অনেক অংশে সেই 12-13 বছরের চেয়ে ভালো আছে। হ্যাঁ, সেটা আছে। একটা অংশ তো লাইভ মিউজিক যারা করে, যারা সুরে গান গায়, মানুষের সামনে গান গায়, তারা লাইভ মিউজিকে আছে। কিন্তু যারা স্টুডিও বেসড কাজ করে তারাও কিন্তু এখন গানের পারিশ্রমিক তারা পাচ্ছে। হ্যাঁ, তারা রয়্যালটি শেয়ার পাচ্ছে না, সেখানের কথাটা আমি শেষ পরে বলবো। কিন্তু তারা কিন্তু গান কোম্পানিকে সেল করতে পারছে, যে কোম্পানিগুলো মানুষের কাছে গান সেল করতে পারছে। কিভাবে? ধরেন একটা সময় ছিল ইউটিউবে যখন আমাদের গান মানুষ দেখতো তখন কিন্তু ইউটিউবের কাছ থেকে আমাদের কাছে কোনো রেভিনিউ আসতো না। কিন্তু গত 10-12 বছরে আমরা যেভাবে করে ডিজিটাল বাংলাদেশের এই সুফলটা ভোগ করছি, আমাদের দেশে কিন্তু বেশ কয়েকটা কোম্পানি দাঁড়িয়ে গেছে। তো যে পরিবর্তনটা এসছে ভালোর দিকে, সেটা হলো যে ইউটিউবে যখন আমাদের গান কেউ দেখছে, যখন বাংলাদেশের সেলফোন কোম্পানিগুলোর যেসব স্ট্রিমিং সার্ভিস আছে, অথবা আইটিউনস বলেন, অ্যামাজন আছে, সেখানে যখন আমাদের গান মানুষ শুনছে, সেটা কিন্তু রেভিনিউ আমাদের দেশে আসছে। কিন্তু এটা কিন্তু একটা ভালো জিনিস। এই যে পজিটিভ চেঞ্জটা হয়েছে, এটাও যেরকম আমরা বলি না, আরেকটা বিষয় নিয়ে কথা বলা উচিত, বেশি সোচ্চার হওয়া উচিত, যে আমাদের মেধাস্বত্ব সংরক্ষণ করাটা চিরজীবনের জন্য, এটাও কিন্তু আমরা করতে পারছি সেই না। কাজটি করছি না। এটা আমাদেরকে বদলাতে হবে। যেরকম যদিও আমরা পারিশ্রমিক পাচ্ছি, আমরা কিন্তু এককালীন পারিশ্রমিক পাচ্ছি। আমার হয়তো এখন কাটতি অনেক বেশি, আমার হয়তো এখন গানটা আমি কোম্পানিকে একটু চড়া দামে আমি বিক্রি করছি এককালীন, কিন্তু এটা কিন্তু হওয়া উচিত না। সারা বিশ্বব্যাপী যেটা নিয়ম, যে আমি মেধাস্বত্ব অধিকার করি, যতদিন এই গানটা স্থায়ী হবে, যতদিন এই গানটা দিয়ে কেউ ব্যবসা করবে, এই গান থেকে মানুষ আনন্দ নেবে, সেটা রয়্যালটি কিন্তু আমি পাই। এটা সারা পৃথিবীতে হচ্ছে। আমাদের দেশে এখনও আমরা কিন্তু সেই জায়গাটা আসতে পারিনি। কেন আসতে পারিনি সেটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় বড় রাঘব বোয়ালদের নিয়ে কথা বলতে হবে। সেই কথা বলার ক্ষমতা আমার এখনো হয়নি। কিন্তু আমার যেভাবে বয়স বাড়ছে, আমার যেভাবে মানুষের সাথে বলা হয়ে ওঠে না বলে কিন্তু রাঘব বোয়ালরা বেঁচেই জানবো বরাবর। এই কারণে আমি বললাম যে আমি আজকে হয়তো এই কথাটা বললাম এখানে স্বল্প পরিসরে, কিন্তু আমারও শেখার বাকি আছে, আমারও আরও কিছু মানুষের সাথে পরিচয় হওয়া বাকি আছে, যারা নীতি নির্ধারণের জায়গায় আছেন, যাদের সাহায্যে হয়তো ব্যাপারটা বদলাবে। সো একটা সময় যে আমি আমার পার্টটা প্লে করবো, কিন্তু আমি একা তো করতে পারবো না, সমষ্টিগতভাবে করতে হবে। সমস্যা যেটা হয়েছে, আমাদের আর্টিস্টদের মাঝে আসলে ইউনিটিটা একটু কম, ঐক্যটি নেই। আমাদের ওই সংগঠনটা শক্ত, একটা সংগঠন নেই যেই সংগঠনটা আমাদের মেধাস্বত্ব নিয়ে একদম জোরালো দ্যাপ্ত করতে। এই যে সংগঠন নেই শিল্পীদের, আমি যদি বলি, কারণ যে একদম বাম্বা যখন ছিল, তারপর সেই সময়কাল থেকে আমরা এই বাম্বার মাকসুদ ভাই, নকিব ভাই এরা যখন কাজ করছিল, তারপর কিন্তু বাম্বা কিন্তু তারপর বাম্বা টিকলো না, তারপর আবার যে বাম্বা আবার একত্রিত হওয়ার চেষ্টা করলো, সেটাও আবার হলো না। এই মানে এই যে মানে যার কারণে আজকে ব্যান্ডেরও এই অবস্থা, তাই না? দেখুন, আমি একটা বিষয়, দুটো ব্যাপার খুব মেনটেন করার চেষ্টা করি। গুরুজনদেরকে নিয়ে আসলে আমি কটূক্তি করি না। এখন তাদের মাঝে কেন ওই ব্যাপারগুলো ঘটেছিল সেটা নিয়ে আসলে আমি যতটুকু জানি, আমি আসলে এই প্ল্যাটফর্মে বলার কোনো প্রয়োজন অনুভব করছি না। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই তো ইন্ডাস্ট্রি পলিটিক্স আছে। একটু আগে আমরা যেটা বললাম, সবাই কিন্তু দৌড়ে এগোতে চাচ্ছে। যখনই একটা ব্যান্ড আরেকটা ব্যান্ডকে কম্পিটিশন হিসেবে দেখে, তখনই আসলে এই পলিটিক্সের কারণে অনেক কিছুই ভেঙে যায়। যেমন আমরাও ফেস করেছি। আমি যখন ব্ল্যাকে ছিলাম, একটা সময় আমাদের ফেস করতে হয়েছে যে বড় বড় কিছু ব্যান্ড, কিছু না হয়তো একটা ব্যান্ডই বলতো যে এই ব্যান্ড যদি কনসার্টে থাকে আমরা থাকবো না। সো আমাদের ফর সাম রিজন, কী কারণ জানি না, আমাদের কনসার্ট পড়ে যাচ্ছিল।
সো এই যে একটা ব্যাপার, এখন যারা মোরলগিরি এটা আসলে যে শুধু ব্যান্ড মিউজিকে হয়েছে তা না, এখনও এই যুগে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এই লাস্ট 1-2 মাসে যা দেখলাম যে আর্টিস্টদের মাঝে এখনও সেই ব্যাপারটা আছে। এখন ব্যান্ড মিউজিকটা যেহেতু একটু ফ্রেঞ্চ রক একটা অডিয়েন্স হয়ে গেছে, এখন ওইটা নিয়ে হয়তো মেইন স্ট্রিম মিডিয়াতে খুব লেখালেখি হয় না, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন ব্যান্ড মিউজিক অনেক ভালো ব্যান্ডস আছে। এটা হচ্ছে আমাদের কালেকটিভ ফেলিয়ার যে তাদের গানগুলো আমরা সারা বাংলাদেশে পৌঁছাতে পারছি না। সেটা কেন পারছি না সেটা বলতে গেলে কিন্তু আসলে টেলিভিশন চ্যানেলগুলোকেও ইন আ ওয়ে দায়ভার নিতে হবে, রেডিওগুলোকেও নিতে হবে, আমাদেরকেও দায়ভার নিতে হবে। আমরা হয়তো তাদের কথা বেশি বেশি বলছি না। সো ওই জায়গাটায় আমাদের যে ইউনিটিটা নেই, এটা অনেক বছর ধরে ফেলিয়ার। আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছি, আমিও আসলে এনাফ হয়তো কাজ করিনি এই ইউনিটিটা আনার জন্য। কিন্তু এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, দুটো ভাগে ভাগ হয়ে গেল আর্টিস্টরা, পাল্টাপাল্টি বিবৃতি দেয়া দিই, এতে যেটা হয়েছে অ্যাটলিস্ট গান নিয়ে কথা হচ্ছে, মেধাস্বত্ব সংরক্ষণ করা যে একটা খুবই প্রয়োজনীয় বিষয়, এটা নিয়ে কথা হচ্ছে। যেহেতু কথা হলো এবং অ্যাটলিস্ট 100 জন আর্টিস্ট একদিকে এক হলো, আরেকজন দিকে আরও কিছু আর্টিস্ট এক হলো, অ্যাটলিস্ট একতাবদ্ধ হওয়ার প্র্যাকটিসটা তো শুরু হলো আবার। সো হয়তো এখান থেকে ভালো কিছু আসবে। আমার যেটা মনে হয় যে আমি একটু বিচক্ষণ এই দিক দিয়ে যে আমি আসলে বিভেদ সৃষ্টি করি না। আমি মনে করি যে যেহেতু কথা শুরু হয়েছে, এখান থেকে আসলে এক জায়গায় আবার আপনি মাঝামাঝি চলতে চান না। আমি মাঝামাঝি চলতে চাই না। আমি যার যেটা ভুল সেটা ধরিয়ে দিতে পারি, কিন্তু কাউকে অপমান করে আমি সেই কাজটা করি না। আজকালকার আমাদের দেশে দ্বিধাবিভক্তি হয় কেন জানেন? আমরা যখন কারো কিছু পছন্দ না হয়, আমরা সেটা একটা ফেসবুক ভিডিও আকারে তৈরি করে সেটা প্রচার করি, লাইকস পাই, শেয়ার হয়, আমার অনেক কাটতি হয়ে যায়। কিন্তু যদি আমি আসলেই কারো ভালো চাই, তাহলে করব কি, আমি তাকে ইনবক্সে বলবো যে আপনার এই কাজটা খারাপ হয়েছে। সো যারা এই যে বিবৃতি দুই পক্ষ, আমি কিন্তু এটা নিয়ে কোনো স্টেটমেন্ট দেইনি, কিন্তু আমি দুই পক্ষ কিন্তু আলাদা করে কথা বলেছি, বোঝার চেষ্টা করছি আসলে কীভাবে করে একটা কমন গ্রাউন্ডে আসা যায়, যেন আসলে দুপক্ষেরই তো একই গোলটা কি, আমাদের মেধাস্বত্ব যেন আমরা সংরক্ষণ করতে পারি। একজন আর্টিস্ট তিনি এই পৃথিবী থেকে চলে গেলেও তার পরের জেনারেশন কিন্তু সুফলটা সারা পৃথিবীতে পায়, আমাদের দেশে পাচ্ছি না। এটাই আমাদের মূল। এখন আমরা ইউটিউবে গিয়েছি, কিন্তু ইউটিউবে যাওয়ার পর আপনার কাছে কি মনে হয় যে আমরা পুরনো যে গানগুলো আছে সেই গানগুলো গিয়ে, যেটাকে বলে মানে কভার সং, সেটা করে আমরা ইউটিউবে এই যে ভাইরাল বলেন, ভিউ বলেন, লাইক বলেন, সেটা আমরা পাওয়ার চেষ্টা করছি। নতুন গান কি সেখানে জায়গা করে নিতে পারছে? এটা খুবই একটা জরুরি টপিক এই কারণে, একটা মানুষ অনেক কষ্ট করে গান লেখার চর্চা করে, গান সুর করার চর্চা করে, গান গাওয়ার চেষ্টা করে। এই যে এই কাজগুলো যে কতটা কঠিন এটা আমরা বুঝি, কিন্তু তো যারা শর্টকাট খুঁজবে তারা অবভিয়াসলি একটা হিট গান গেয়ে মানুষের কাছে পরিচিতি পাবে। সে নিশ্চয়ই ভালো গাচ্ছে, এই জন্যই পরিচিতি পাচ্ছে, তার কণ্ঠ আছে। কিন্তু এতে যে সমস্যাটা হয়, যারা গান গাইতে হয়তো পারতো, তারা গান সুর করা এবং লেখার দিকে মনোনিবেশ করবে না, অথবা যারা লিখতে পারে তারা নতুন গান লেখার কিন্তু একটা প্রচেষ্টায় থাকবে না। এই মুহূর্তে বাংলাদেশে কজন আসলে প্রফেশনাল গীতিকারের নাম আমরা বলতে পারবো? কজন প্রফেশনাল সুরকারের নাম বলতে পারবো? 20 বছর আগে কিন্তু আমরা বেশ অনেকের নাম বলতে পারতাম। সঙ্গীত আয়োজক আছেন, সুরকার নেই। সেই জায়গাটা কেন আসলো? এই কারণে, যেহেতু প্র্যাকটিসটা হয়েছে কি, আগের হিট গানগুলো নতুন করে গেয়ে আমি পরিচিতি পাচ্ছি। আমি দেখছি যে এখান থেকেই তো আমি পরিচিতি পেয়ে গেলাম, তাহলেই তো হয়ে গেল। একটু পরিচিতি পেলাম, একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করলাম, এদিকে আমি হয়তো আমার ক্যারিয়ার দাঁড়া করে ফেলতে পারলাম। কিন্তু আসল টেকসই হতে পারছেও না। কিন্তু এইটাই আমার কথা হচ্ছে যে টেকসই হয় কখন? যখন ভক্তের ভালোবাসা আমি পাই। ভক্তের ভালোবাসা আমি তখনই পাবো যখন আমার লেখা কথা একটা মানুষের হৃদয়ে জায়গা করে নেবে, স্পর্শ করবে। সো আমি গানই লিখলাম না একটা, আমি হৃদয় স্পর্শ করবো কি? আমি হয়তো 100 গান লিখেছি, আমার হয়তো 20টা গান হৃদয় স্পর্শ করেছে বলেই আজকে আমাকে আপনি ইনভাইট করেছেন, বাংলাদেশের মানুষ আমাকে দেখছে। কিন্তু এই যে 20টা গান হওয়ার জন্য তো আমার তো আরো 80টা গান লিখে চর্চা করতে হয়েছে, গাইতে হবে। পেশা হয়তো ওভাবে আমি বলি না। রিয়েলিটি শোর পক্ষে না কেন? রিয়েলিটি শোর পক্ষে না, কারণ কোনো কিছু শর্টকাট আসলে ভালো না। মানে শর্টকাট ভালো না কেন বলি, চর্চার মধ্যে আসা উচিত। দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার আছে, আগে একটা সময় কারা জাজ করতো কোন অ্যালবামটা বের হবে? যারা গান বোঝে। এখন কিন্তু যারা গান বোঝে তারা কিন্তু ডিসাইড করে না। একটা জিনিস ভাইরাল গেলে, ও ছেলেটা ভাইরাল, মেয়েটা ভাইরাল, ওর একটা গান করে ফেলে, ওকে একটা ক্যাম্পেইনে নিয়ে নাও। এখন ভাইরাল কারা বানায়? সাধারণ মানুষ ভাইরাল বানায়, ভালো খারাপ মিলে। এবং ইউজুয়ালি যখন একটা কন্ট্রোভার্সি হয় তখনই আসলে বেশি ভাইরাল হয়। সো আসলে রীতিটা চেঞ্জ হয়ে গেছে।
এখন মানুষ হয় কি ওই ভাইরালের পেছনে ছুটতে ছুটতে আসল মেধার পেছনে ছুটে না। আমি এই মুহূর্তে 10 জন আর্টিস্টের নাম বলতে পারবো বাংলাদেশে, অসাধারণ লেখে, অসাধারণ সুর করে, অসাধারণ গায়, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের চেনে না। কেন চেনে না? কারণ কোনো একটা কারণে ভাইরাল হয়নি। এখন ভাইরাল হওয়াটা তো আসলে ভালো ব্যাপার না। সুতরাং এই ভাইরাল হওয়াটা বা ভাইরাল আমাদের সংস্কৃতির একটি রোগ, এটা নাটকের ক্ষেত্রে, সেটা সঙ্গীতের ক্ষেত্রে, সব জায়গায় একটা রোগ। এবং নতুন জেনারেশন ভাবছে যে এটাই একমাত্র মার্কেটিং ক্যাম্পেইন, এটাই আমাকে করতে হবে, কিছু একটা কুরুচিপূর্ণ করব অথবা একটা। আমি তাহসান ভাই সম্পর্কে একটা কথা বলে ফেলি, বাস তাহলেই তো ক্লিক করতে থাকবে, তাহলে আমাকে আমার দুপক্ষে ভাগ হয়ে যাবে, সেখানে একটা কন্ট্রোভার্সি হবে, তখন মানুষ আমাকে চিনবে। সো এই যে প্র্যাকটিসটা, এইটা থেকে বের হয়ে আসার দুটো তিনটা উপায় আছে। এই দু তিনটা কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু আসলে আমার মনে হয় কন্টেন্ট কিউরেশন। ধরেন গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আগে মানুষ জানতে পারতো কে মেধাবী, কে মেধাবী না, এবং কি লেখা হবে একটা পত্রিকায়, সেটা কিন্তু ডিসিশনটা নিতেন একজন সম্পাদক। কিন্তু এখন আমাদের পরের জেনারেশন কিন্তু পত্রিকা পড়ছে কম, সোশ্যাল মিডিয়াতে থেকে জানছে সব কিছু। সো সোশ্যাল মিডিয়াটা কন্টেন্ট কিউরেট কে করবে? সোশ্যাল মিডিয়া তো কোনো ইউনিফাইড কোনো জায়গা না। প্রত্যেকটা আইডি একটা এডিটর, প্রত্যেকটা আইডি একটা এডিটর, এবং যার ফলোয়ার যত বেশি তার পত্রিকাটা মনে হয় তত প্রসার বেশি। সো আমাদের প্রথম কাজ যেটা করতে হবে, প্রত্যেককেই বুঝতে হবে, এবং যাদের আসলে অনেক ফলোয়ার আছে তাদের বুঝতে হবে আমি কি শেয়ার করছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। দায়বদ্ধতার জায়গা। আমি কি শেয়ার করব সেই বিষয়টা যেটাতে আমি খুব বেশি লাইক এবং শেয়ার পাবো সেটা, নাকি আমি একজন মেধাবী মানুষের কাজ আমি শেয়ার করব। তার মানে আমাদের প্রত্যেককেই বুঝতে হবে যে আমি যা শেয়ার করছি সেটার কতটা গুরুত্ব আছে। আমি শেয়ার করছি বলেই কিন্তু এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমার হয়তো 70 লাখ ফলোয়ার অথবা আমার 70 জন ফলোয়ার, কিন্তু একজনের ভাবনায় যদি জায়গাটা পায়, সেটাও তো ইম্পর্টেন্ট। সো প্রথম কাজটা হচ্ছে আমাদের মেধার চর্চা যারা করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে। আর আমার পৃষ্ঠপোষকতাটা এখন কিভাবে হবে? আমি এডিটর হিসেবে করব। আমার আপনাকে গাটের পয়সা খরচ করে দিতে হবে না, জাস্ট মেধাবী মানুষটার কাজটা শেয়ার করব। একটা ভালো একটা মানুষ লিখে, তার লেখাটা আমি শেয়ার করব। যে ট্রল করছে তারটা শেয়ার করলে আসলে হয়তো একটু বিনোদন, নর্মাল ক্ষণিকের বিনোদন, কিন্তু যে মানুষটা আসলে খুব ভালো লেখে, যার একটা বই পাবলিশ হওয়া প্রয়োজন, যার লেখা বাংলাদেশের তরুণদের কাছে পৌঁছানো দরকার, তার লেখাটা আমি শেয়ার করেছি। যে নিজে কষ্ট করে গান লিখছে, সুর করছে, সে যখন একটা গান আপলোড করছে, সেটা যদি আসলেই সে মেধাবী হয়, সেটা কি আমরা শেয়ার করছি, নাকি একটা ম্যাশ আপ আমরা শেয়ার করছি, একটা চটুল একটা নাচের ভিডিও আমরা শেয়ার করছি? সো আমাদেরকে বুঝতে হবে যে আমি আসলে এডিটর, আমি খুব ক্ষমতাধর, সেটা আমার 70 জন ফলোয়ার থাকুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে। সো এই যে বললেন যে আসলেই যে ভাইরাল হবে কারা, এটা আসলে আমি আপনি কিন্তু ডিসাইড করতে পারবো না, ডিসাইড করবে সাধারণ মানুষ। সো এই কথাগুলো সাধারণ মানুষ যারা আমাদের কথা শুনছেন, ভক্ত শ্রোতা, তাদেরকেই বুঝতে হবে যে আমাদের নির্মাতারা একটু উস্কে দিয়েছে। আমরা যদি দেখি নাটকের ক্ষেত্রে, এই নাটকের সঙ্গে আপনি জড়িত, সেখানে আমরা দেখছি যে এক ধরনের একটি নাটক এসেছিল কোনো একটি আঞ্চলিক ভাষায়, তারপর ওই যে নাটক, সেইটা থেকে এখন পর্যন্ত গত 1 দশক পার হয়ে যাচ্ছে বা 2 দশক পার হচ্ছে, আমরা বেরোতে পারছি না। একই ভাষায় কথা বলছি, একই ধরনের ঢঙে কথা বলছি। আমাদের গ্রামীণ জীবন কি এরকম? এটা আসলে ওই যে বললাম, মানে জনরা বেসড কাজ তো সব দেশেই হয়, আমাদের দেশে ওইটাকে ওইভাবে দেখতে হবে। কিন্তু পরিমিতি বোধ থাকা দরকার, পরিমিতি বোধ থাকা দরকার। এখন সেটা পরিমিতি বোধটা কে ডিসাইড করবে? সেটা কি একটা সেন্সরশিপ বোর্ড ডিসাইড করবে, নাকি অডিয়েন্স ডিসাইড করবে? আমার মনে হয় দুটোরই জায়গা থাকা উচিত। একেবারেই পুরোটাই সেন্সরশিপ দেওয়া হবে না, আবার একেবারে সব কিছু মানুষের হাতে ছেড়ে দিলেও হবে না। একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আসলে জিনিসটা করতে হবে। বাট কথা ওখানেই, মেধাবী মানুষটাকে আমরা সুযোগ দিচ্ছি কিনা। যারা মেধাবী ডিরেক্টর আছেন, মেধাবী প্রডিউসার আছেন, তাদের কাজগুলোকে আমরা সংজ্ঞাটাও তো আমরা ভুলে গিয়েছি না, যে আমরা হাস্যরস, এই যে আমাদের কমিটি যে বিষয়টা আমরা বলেছি, আমাদের বাংলা চলচ্চিত্র ছিল, আমাদের নাটকে ছিল, সেইখানে যে একটা সুস্থ কমিটি ছিল, সেটা থেকে আমরা স্থূলতার দিকে চলে আসলাম। এই জাজমেন্টটা আমি পাস করব না। কেন করব না বলি, স্থূলতা যুগে যুগে সব দেশে সব জায়গাতেই ছিল এবং আছে। মানে সব জায়গায় যে সব সময় ভালো কন্টেন্ট হয়েছে তা কিন্তু না, কিন্তু একটা মাত্রা আছে তো। হ্যাঁ, ওই যে বললাম, মাত্রাটা কে ডিসাইড করবে? অডিয়েন্স ডিসাইড করবে তো, যে এটা যদি আসলে স্থূল হয় তারা একসময় এটা পরিহার করবে। মানে আমাদের নাটকগুলিতে যদি দেখেন আপনি, যে খামোখাই হাসানোর চেষ্টা, সেটা হচ্ছে। আমাদের অনেক গুণী অভিনেতা ছিলেন এক সময়, হ্যাঁ, যারা হয়তো কথা
তাদের ঠোঁট নাড়ালে বা মুখাভঙ্গি দেখলে আমরা হেসে উঠতাম বা বুঝতাম যে উনি কি বলতে চেয়েছেন। আমি এখন আপনার সাথে এখন অনেক কসরত করতে হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু একটু দ্বিমত পোষণ করবো এই কারণে, এই যে বললেন যে হাসানোর চেষ্টা, যাদের কথা বলছেন তাদের নাটকে আসলেই মানুষ দেখছে? এখন কিন্তু সেই যুগটা সেটা নেই দেখছে না। যখন আসলে টিআরপি ম্যানিপুলেশন অথবা একটু ধারণার ভিত্তিতে মানুষ বুঝতে চেষ্টা করে যে কার নাটক মানুষ দেখে। এখন কিন্তু একদম নাম্বারস আছে, দেখা যায় যে কার এই গত 6 মাসে কার নাটক দেখছে, কোন ডিরেক্টর, কোন অ্যাক্টর, কোন স্ক্রিপ্ট রাইটার। সো আমরা কিন্তু বলতে পারি। সো আপনি যাদের কথা বলছেন আমি বুঝতে পারছি, তাদের নাটক কিন্তু আসলে কিন্তু খুব একটা মানুষ যে দেখছে তা কিন্তু না। শুধু So, নির্মাণ হচ্ছে। নির্মাণ কেন হচ্ছে? কারণ নির্মাতার সংখ্যা তো অনেক বেশি, চ্যানেলের সংখ্যা তো অনেক বেশি। ধরেন একটা ঈদে 300 350 350-এর মতো নাটক হচ্ছে, কিন্তু আর্টিস্ট কজন? হাতে গোনা কয়েকজন যাদেরকে মানুষ দেখছে, ডিরেক্টর কয়জন যাদের কাজ মানুষ দেখতে উৎসুক, হাতে গোনা কয়েকজন। সো এই যে অনেক মানুষ চলে এসছে ইন্ডাস্ট্রিতে, এ কারণে আসলে অনেক চ্যানেলও এসছে, কিনতে হবে, কিনছি। কিন্তু মনোযোগ নষ্ট হচ্ছে না যে একটি আমাদের সাধারণ দর্শকের কথা যদি বলি, তারা হয়তো জানে না যে এই 300-র মধ্যে 3টি নাটকের বিষয় ভালো, অভিনেতা ভালো, বক্তব্য ভালো, গল্প বলার ঢং ভালো, কিন্তু ওই যে 300-র মধ্যে 333-এর মধ্যে 3টা হারিয়ে যাচ্ছে বাকি 330টার কাছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে অনেক ভালো কাজ হারিয়ে যাচ্ছে এর মাঝে, অনেক ভালো কাজ হারিয়ে যাচ্ছে, আবার অনেক চটুল কাজেরও অনেক ভিউ হয়ে যাচ্ছে। এখন আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমি বুঝি, যে যখন একটা ইন্ডাস্ট্রি অলরেডি একটা ঝামেলায় পড়ে গেছে, এতগুলো চ্যানেল, এতজন নির্মাতা, এখন এটার থেকে উত্তরণ করতে গেলে চ্যানেলের সংখ্যা কমাতে হবে, নির্মাতাদের বুঝতে হবে যে আমি আর মেধাবী নই, অভিনেতাদের বুঝতে হবে যে আমি আর মেধাবী নই, আমি আর কাজ করব না। সেটাকে আপনি ক্ষমতা রাখেন সেটা বলতে? সেটা তো বলার সুযোগ সেটা তো বলার সুযোগ আপনার নেই। সে কারণেই বলছি, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এর মাঝে থেকে উত্তরণ হচ্ছে যারা দর্শক তারা শুধু মেধাবীদেরকেই প্রমোট করবেন, মেধাবীদের কাজকেই তারা দেখবেন এবং মেধাবীদের কাজই শেয়ার করবেন। তাহলে হবে কি, এখন থেকে হয়তো 5 বছর পরে দেখা যাবে যে কম্পিটিশনে সবাই মেধাবী হওয়ার চেষ্টা করছে। ব্যাপারটা বুঝতে পারলাম। সো এই কারণে আমার মনে হয় সেন্সরশিপ জরুরি, তার চেয়ে বেশি জরুরি অডিয়েন্সের টেস্টটা চেঞ্জ হওয়া। অডিয়েন্স যেন বোঝে যে এটা ভালো কাজ, আমার এটারই চর্চা করা উচিত। না, দর্শক কিন্তু মানে একদম শেষ মুহূর্তে যে দর্শক কিন্তু বিবেচক। হ্যাঁ, দর্শক কিন্তু ঠিকই তার পছন্দের জায়গা, বা আমি যদি বলি যে মানসম্মত যেই পণ্যটি, যদি উৎপাদনের কথা প্রসঙ্গেই বলি যে 300 350 যে উৎপাদন হচ্ছে, সে ওই জায়গাতেই যে শেষ পর্যন্ত পৌঁছছে। কিন্তু তার আগে যে আমরা তাকে বিভ্রান্তির মধ্যে রেখে দিচ্ছি, একটা গোলক ধাঁধার মধ্যে রেখে দিচ্ছি, সেটা এক ধরনের অপরাধ, এরকম একটা বলা যায়। কিন্তু এই যে ইউটিউবের কথা বলছিলাম, সামাজিক যোগাযোগের কথা বলছিলাম, যে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের যে এই বা প্রতিবেশী দেশের কথা, যে বাংলা ভাষায় যে কন্টেন্ট তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমরা একটু পিছিয়েই পড়ছি আমাদের যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে। সেটা কি আপনার মনে হয়? সেটা যদি সিনেমার কথা বলি, সিনেমা, নাটক, গান, আমরা আপনি যাই তো কন্টেন্ট পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করলেন, তো জি অবশ্যই সিনেমার দিক থেকে হয়তো আমরা পিছিয়ে আছি, কিন্তু নাটকের দিক থেকে আমরা পিছিয়ে নেই। কোনোভাবেই আমি এটা এগ্রি করব না। কারণ ভারতের যেসব সিরিয়াল আমাদের দেশের মানুষ দেখে, তার চেয়ে অনেক ভালো, আমাদের নাটক তার চেয়ে অনেক ভালো, আগেও ছিল, এখনও আছে। সো এখন যারা ভারতীয় সিরিয়ালগুলো দেখছে, আমি কি তাদের রুচিকে খারাপ বলতে পারি? আমি কিন্তু বলতে পারি না। তারা সেটা পছন্দ করছে, কিন্তু যেই মানুষটা আসলে শিল্প জগতের ভেতরে আছে, সে যেভাবে জাজ করবে একটা কন্টেন্ট, সেটা কিন্তু ডিফারেন্ট। আমি যেহেতু গান শিখেছি, আমি যখন একটা রিয়ালিটি শোতে একজন আর্টিস্টের গান শুনবো, আমি কিন্তু বুঝবো সে বেসুরা কি সুরে গাচ্ছে। কিন্তু একজন মানুষ যে হয়তো গান শেখেনি, তার হয়তো জাজমেন্টের ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট হবে। সো আমি অনেক দেখেছি যে রিয়ালিটি শোতে পারফর্ম করছে, অনেক প্রশংসা পাচ্ছি, কিন্তু আসলে ভালো গাচ্ছে না, হয় সে নোটেই গায়নি। ব্যাপারটা বুঝতে পারলেন? ব্যাপারটা সেরকমই। সো ভারতীয় সিনেমাগুলো রিসেন্টলি গল্প নির্ভর হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু সিরিয়াল যে ভালো হচ্ছে সেটা আমি হয়তো এগ্রি করতে পারছি না। সো এই কারণে যারা আমাদের দেশের নাটক দেখে, আমি এখন ইনস্টাগ্রাম বলেন আর ফেসবুক বলেন, এটার সুফলটা যেটা হচ্ছে, আমি কিন্তু প্রতিনিয়ত কলকাতা থেকে অডিয়েন্সের কমেন্ট পাই, এবং আমি প্রতিনিয়ত কমেন্টে একটা কমন থ্রেড দেখতে পাই, যে তারা হরহামেশা এক কথাই বলে যে আমাদের দেশের, আমাদের যে নাটকগুলো তারা অসম্ভব ভালোবাসে, কারণ তাদের দেশের সিরিয়ালের যে বিষয়বস্তুগুলো আছে সেটা তারা না, এমনি কলকাতাতে বা ওদিকে যে আমি যখন ওদের দর্শকদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে
তাদের সিরিয়াল দেখে না, আসলে তাদের সিরিয়াল দেখে না। হ্যাঁ, ওগুলো তৈরি হয় আমাদেরকে। আমি যখন বিদেশে যাই কোনো একটা মলে, যখন কলকাতার একজন ভক্ত এসে যখন আমার সাথে কথা বলে, তারা কিন্তু বারবার এই কথাটাই বলে যে আপনাদের নাটক এত ভালো হয়, আমাদের কলকাতার সিরিয়ালগুলো এত। কলকাতার সিরিয়াল তৈরি হচ্ছে আমাদের অডিয়েন্সকে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের নাটকগুলো ওরা দেখে, আবার ওদের সিরিয়ালটা আমরা দেখি। সিনেমার কথা বলছিলেন যে হ্যাঁ, ওরা খুব সাধারণ কোনো গল্প এবং আমাদের এখানকার অনেক গল্প নিয়ে ওরা কিন্তু তৈরি করছে। এখানে ওই যে বললাম যে কে ডিসাইড করে কি কন্টেন্ট তৈরি হবে। একটা সময় যখন বললাম যে গান কারা ডিসাইড করতে, যারা গান বোঝে। সিনেমাতে পার্শ্ববর্তী দেশে এই ব্যাপারটা হয়েছে। বড় বড় কোম্পানিরা, কর্পোরেট স্ট্রাকচার আছে যাদের ভালো, তারা কিন্তু এন্টারটেইনমেন্টে ইনভেস্ট করেছে। আমাদের দেশে শুরু হয়েছে কেবলমাত্র যেখানে আসলেই পড়াশোনা করা মানুষ, বুদ্ধিদীপ্ত মানুষ, যারা প্রতিভাবান মানুষ, তারা সিনেমার জগতে আসছে, তারা স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে, ডিরেকশন থেকে শুরু করে অ্যাক্টিংয়ে যুক্ত হচ্ছে, ইনভেস্টমেন্টে আসছে। এই কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে চেঞ্জটা আসবে, কিন্তু ওদের সেটা হয়তো আজ থেকে 15 বছর আগেই শুরু হয়েছে। আর বিজ্ঞাপনে যদি যাই, বিজ্ঞাপনে আমাদের এই যে বিজ্ঞাপনের নির্মাণের দিক থেকে আমরা অনেক মানে এগিয়ে গিয়েছি। বিজ্ঞাপনের নির্মাণে আমরা অনেক আগে থেকে অনেক এগিয়ে গিয়েছি, কারণ ওই যে বললাম যেখানে পৃষ্ঠপোষকতা হয়, আর্থিক পৃষ্ঠপোষকতা, সেখানে কি হয়, প্রতিভার চর্চাটা বেশি হয়। একজন মানুষ যে খুব ভালো লিখতে পারে, সে কিন্তু একটা অ্যাডভার্টাইজিং ফার্মের কপিরাইটার হিসেবে কাজ করতে বরং বেশি আগ্রহী একটা সিনেমার স্ক্রিপ্ট রাইটার হওয়ার চেয়ে, একটা নাটকের স্ক্রিপ্ট রাইটার হওয়ার চেয়ে। একটা নাটকের স্ক্রিপ্ট রাইটার যেই পারিশ্রমিক পায়, সেটা বললে আসলে ক্যামেরায় বললে মানুষ লজ্জা পাবে, কিন্তু সেই মানুষটাই যখন একটা ভালো বিজ্ঞাপনী সংস্থায় কাজ করছে, তার স্যালারিটা কিন্তু হ্যান্ডসাম হচ্ছে। কিন্তু বিজ্ঞাপনের কারিগরি মান হয়তো বেড়েছে, কিন্তু গল্প বলার ঢং, তারপর ইথিক্সের জায়গাগুলি, এই জায়গাগুলি নিয়ে আপনার। আমি যেটা সবাইকে বলার চেষ্টা করি, সারা পৃথিবীতে যারা পাবলিক ফিগার হয়, সেটা ফুটবলার হতে পারে, একজন স্টার ফুটবলার, অথবা ফিল্ম অ্যাক্টর, অথবা সিঙ্গার, তারা কিন্তু তাদের ব্র্যান্ডিংটা করে কীভাবে, অন্য ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট করে, নিজের ব্র্যান্ড ক্রিয়েট করে। আমরা কিন্তু এই দেশে সেটা করতে পারছি না, কারণ আমাদের দেশে পার্সন ব্র্যান্ড আমরা গ্রো করতে দিচ্ছি না। এর মূল কারণ হচ্ছে কর্পোরেটসরা কোনো একটা জায়গায় যে আমাদের দেশের সেলিব্রিটিদের পৃষ্ঠপোষকতা কম করেন। সবাই যে তা না, অনেক বড় বড় কোম্পানি আছে, আমি অনেক কোম্পানির সাথে কাজ করি, আমি ভেরি লাকি অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করতে পেরেছি জীবনে। কিন্তু এখনও এসে দেখা যায় একটা কোম্পানি, সে বাংলাদেশে 100, 200, 1000 কোটি টাকার ব্যবসা করছে, সে এখনও ভারতীয় একজন সেলিব্রিটিকে দিয়ে বিজ্ঞাপনটা করাচ্ছে। ভারতেরই একটা বিজ্ঞাপন হয়তো ডাবিং করে বাংলাদেশে সেল করছে। সো এমন একটা ব্যাপার যে আমরা বাংলাদেশে একটা সারোগেট মার্কেট, ওখানকার সেলিব্রিটিরাই আসলে সেলিব্রিটি। আমাদের দেশে যারা কাজ করছে বছরের পর বছর ধরে, তাদের আসলে কোনো পণ্যের সাম্রাজ্যবাদের, মানে তাদের পণ্য বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করার মতো যোগ্যতা হয়তো অনেকেরই বাংলাদেশে হয়নি, কিন্তু এটা কিন্তু ঠিক না। হয়েছে ওরকম, আমি সেটাই বলছি, অবভিয়াসলি হয়েছে। বাংলাদেশের মানুষ অনেক দেশপ্রেমিক, তারা বরং আমাদেরকেই বেশি ভালোবাসে। কিন্তু বিজ্ঞাপনী সংস্থাগুলো এবং কয়েকটা ব্র্যান্ডস আছে, তারা দেখছে যে তাদের মুনাফাটা কোথায় হবে, কোথায় কস্ট কম হবে। তারা তাদের দৃষ্টিকোণ থেকে ঠিক কাজটা করছে, কিন্তু সমষ্টিগতভাবে ঠিক কাজটা হচ্ছে না। আমাদের স্থানীয় উৎপাদকরা তো কিছু কিছু করার চেষ্টা করেছিলেন। না, শুধু স্থানীয় না, স্থানীয়রা এবং বহুজাতিক সবাই করেছে, কিন্তু যেটা সমস্যাটা দেখা দেয়, তারা একটা বিষয় মিস করে যায় যে আমাদের দেশের একজন শিল্পীকে যখন আমরা ওই জায়গার মর্যাদাটা দেব, তখন কিন্তু সেই শিল্পীরা বাংলাদেশেরই অ্যাম্বাসেডর হবে। আমি মনে আছে মালয়েশিয়াতে বলিউডের একজন স্টার কিন্তু একজন অনারারি অ্যাম্বাসেডর। কেন? কারণ ওই দেশের মিডিয়া সেই সুপারস্টারকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে ওই দেশেও সে সমাদৃত, বিদেশেও সে সমাদৃত। সে এমনভাবে দ্য ফ্ল্যাগ বেয়ারার হয়েছে ওই দেশের, ভারতের, যে ওই ইন্ডাস্ট্রিকে এখন মানুষ রেসপেক্ট করে। সো আমাদের দেশে আমরা অনেক আর্টিস্ট আছি, কিন্তু আমরা কিন্তু ইন আ ওয়ে বিফল। আমরা কিন্তু ওই ফ্ল্যাগ বেয়ারারটা এখনও খুব হতে পারি। রুনা লায়লা হতে পেরেছেন, জেমস ভাই হতে পেরেছেন, কিন্তু আরও যে হতে পারার মতো মানুষ আছে, তাদেরকে যে পৃষ্ঠপোষকতা করতে হবে, সেই জায়গাটায় কাজ মনে হয় কম। এবং সেই জায়গা থেকে আমাদের যারা তারকা বা ওই যে আপনি সেলিব্রিটি বলছেন, তাদের এই যে বাংলাদেশের প্রতি বা দেশের প্রতি দায়বদ্ধতা, প্রতিশ্রুতি, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে কাজ করা, এই জায়গায় কতটুকু দেখতে পান? দায়বদ্ধতার জায়গাটা আসলে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন মিডিয়া জগতে প্রবেশ করি, আমার মূল একটা উদ্দেশ্য ছিল এটাই। একটা গল্প আমি অনেক জায়গায় বলেছি, অনেক দিন হয়তো বলি না, আবারও বলি। আমি তখন কলেজে পড়ি, আমার ভাতিজা রাজশাহীতে থাকে, সে ঢাকায় এসছে। সে তখন একটা সিনেমা বেরিয়েছে,
বলিউডের, সেটা একটা গান সে গাচ্ছে, ফির ভি দিল হে হিন্দুস্তানি। আমি তাকে বকা দিলাম, এই তুই বাঙালি বাংলাদেশি, তুই এই গান গাচ্ছিস কেন? হয় না, ভাতিজাকে একটু ছলে বকা দে। সে ঘুরে এসে বলে আমার দেশে এ আছে, আমার দেশে এ আছে, আমার দেশে এ আছে। 3 জনের নাম বলল, ভারতের খুব লেজেন্ডারি একজন ক্রিকেটার, একজন অ্যাক্টর, হ্যাঁ আইকনের নাম বলল। আমার তখন মনে হলো যে সেটা চপেটাঘাত করলো। আমি বুঝলাম না সে কী বোঝাতে চাইলো আর আমি কি বুঝলাম। আমি যেটা বুঝলাম যে আমাদের দেশে অনেক সুপারস্টারস আছেন, আমাদের দেশে অনেক লেজেন্ডারি ফিগার্স আছেন, কিন্তু কোনো একটা কারণে আমাদের দেশে আমরা তাদেরকে খুব তাড়াতাড়ি ভুলে যাই। তাদের যেই জায়গাটা দেওয়ার কথা আমরা সেই জায়গাটায় কিন্তু প্রতিনিয়ত তাদেরকে আমরা বসাই না। কারণ অমিতাভ বচ্চনের নাম 3 জনের মধ্যে একজন ছিল। আপনি খেয়াল করেন এখনও এই বয়সেও সে কিন্তু যেই সিনেমাটা করছে সেটা এখনও হিট হবে। শুধু হিট হবে না, সিনেমাটার মধ্যে এমন কিছু মেসেজ থাকবে যেটা সব বয়সের মানুষকে আমি শিওর কোনো না কোনোভাবে টাচ করবে। সো সে এখনও কন্টেন্ট তৈরি করে যাচ্ছে এবং সেই দেশের মিডিয়া এখনও তাকে ওই জায়গাটা দিচ্ছে প্রতিনিয়ত। আমরা যদি একদম পশ্চিমবঙ্গে সৌমিত্রের কথা যদি বলি, হ্যাঁ সৌমিত্র চট্টোপাধ্যায় একই অবস্থা। এক্স্যাক্টলি। সো আমি সেদিন রিয়েলাইজ করেছিলাম, তখন গান করি টুকটাক, ব্যান্ড বন্ধু আছে, তখন আমি রিয়েলাইজ করেছি আমি বাংলাদেশে কিছু একটা করব। আমার স্বল্প পরিসরে, আমি হয়তো এত মেধাবী না, এত কিছু করতে পারবো না, কিন্তু এমন একটা কিছু করব এবং সারা জীবন রেলেভেন্ট এমনভাবে থাকতে চাই যেন ওই আমার ভাতিজার বয়সী যে কোনো ছেলে বা মেয়ে কখনো যেন এমনভাবে আমাদের দেশের সেলিব্রিটিদের সাথে পার্শ্ববর্তী সেলিব্রিটিদের কম্পেয়ারটা না করে। এখন আমি একা তো খুবই তুচ্ছ, কিন্তু এই যে আমি কথাটা বললাম, যার যার অবস্থান থেকে আমি আমার ইন্ডাস্ট্রির সবার সাথে কিন্তু এই গল্পটা শেয়ার করি। আমি তাদের মাথায় কিন্তু এই জিনিসটা দিয়েছি, আমরা কিন্তু আসলে একা সাকসেসফুল হতে আসিনি। একা সাকসেসফুল হওয়া খুব সহজ। ব্র্যান্ডিং বাংলাদেশ, এটা হচ্ছে যে আমার দেশের ফ্ল্যাগ বেয়ারার আমি। এই যে মোস্তফা সরোয়ার ফারুকীর একটা সিনেমা আসছে নো ল্যান্ডসম্যান, এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী কেন কাজ করতে চাচ্ছে, এখানে কেন এআর রহমান কাজ করতে চাচ্ছে? তাদেরকে তো সময় পাওয়া যায় না, এত তাদের ডিম্যান্ড গ্লোবালি, শুধু ভারতে না। কারণ মোস্তফা সরোয়ার ফারুকী ওই ফ্ল্যাগটা নিয়ে তাদের কাছে কিন্তু গেছে, ওই গল্পটা কিন্তু তাদের ভালো লেগেছে। সো এরকম যখন কেউই ভালো কাজ করতে চায় আমরা যেন তাকে টেনে না নামাই। এটাই হচ্ছে আমার মনের কথাটা। আমার যেটা মনে হয় আমাদের দেশে অসংখ্য মেধাবী মানুষ আছে যার যার ফিল্ডে, কিন্তু কেউই তো আসলে সব দিক থেকে পারফেক্ট না। তাদেরকে সঙ্গ দিতে হবে। কেউই পারফেক্ট না, সবারই ভালো আছে, সবারই খারাপ আছে, থাকবেই। অনেকে বলবে যে মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমাটা এরকম হয়েছে ওরকম হয়েছে, সবারই সমালোচক আছে। কিন্তু আমরা যেটা করি, তিনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলোর প্রশংসাটা যতটুকু করা উচিত সেটা আমরা না করে কিন্তু পার্শ্ববর্তী দেশের মানুষরা করছেন, এআর রহমান করছেন, নওয়াজুদ্দিন সিদ্দিকী করছেন। সেটা হওয়া উচিত না, হওয়া উচিত অন্ধকারটাকে না এনে আলোটাকে জ্বালিয়ে রাখা। সেটা হওয়া উচিত। আমাদের দেশে যারা মেধাবী মানুষ আছেন তাদেরকে ওই জায়গাটা দেয়া উচিত। স্থূল সমালোচনা করে কাউকে টেনে নামানোর যে প্রচলনটা, এটা থামিয়ে দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে আমার দেশের মানুষের জন্যে, আমার দেশের সেলিব্রিটি, আর্টিস্ট, মেধাবী মানুষকে প্রমোট করা। কেউই তো আসলে ভুলের ঊর্ধ্বে না। সেলিব্রিটিরা হয়তো ভুল করবে, সেলিব্রিটিরা হয়তো খানিকটা জায়গায় খুব ভালো যে কাজ হয়েছে তা কাজ করবে সে তো ভুল করবে, সে কাজ ভুল করবে, কিন্তু একটা ভুলের জন্য তার 10টা ভালো কাজকে আমরা দেখব না, তা তো হয় না। আমার দেশে আমার যেটা মনে হয়, ওই যে ছোটবেলায় আমার ভাতিজা যে কথাটা বলেছিল, এই কারণে চলার পথে কেউ কোনো ভুল করলে আমরা একটা চান্স খুঁজি, এই তো ভুল করেছে এখনই টেনে নামিয়ে দিই। সেই মানুষটা কিন্তু হারিয়ে যায়। সে হয়তো এই ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে, অভিমান করে সে আর তারপর কাজ করে না। সো আমি নিজেকে বলেছিলাম আমার দায়বদ্ধতার জায়গা হচ্ছে আমি যতদিন বেঁচে আছি, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাব, কাজ করে যাব, এবং একটা পর্যায়ে যেন যখন ফিরে তাকাই তখন মানুষ যেন আমাকে ওই ভালোবাসাটা দেয় যে গত 30, 40, 50 যত বছরই বেঁচে থাকি, এই মানুষটা বাংলাদেশে এমন কাজ দিয়ে গেছেন that we are proud of. এটাই আমার দায়বদ্ধতার জায়গা। এটা নিয়ে করেছিলাম যে বাষ্প, মানে অভিমানের বাষ্প নিয়ে যে যেন কেউ চলে না যায়, কাজ থেকে সরে না পড়ে। হ্যাঁ, এটাই। যেরকম আমি অনেকদিন টেলিভিশন ইন্টারভিউ আসি না একটা অভিমান থেকেই, আপনাকে হয়তো বলেছিলাম, কিন্তু আবার এটাও মনে করি যে একেবারেই বর্জন করাও ঠিক না। ভালো যদি কোনো মানুষ পাই যার সাথে গল্প করে আরাম হয়, আমি জানি যে যার প্রশ্ন থেকে আমিও আসলে কিছু নতুন করে চিন্তা করার সুযোগ পাবো, এবং দর্শক এমন কিছু কথা শোনার সুযোগ পাবে যেখানে আসলে তারাও চিন্তা করবে, তখন অবভিয়াসলি কেন ইন্টারভিউ দেবো না, যেমন আজকে চলে আসছে।
ধন্যবাদ